নমস্কার, আমি সমাপ্ত। তোমাদের সকলকে স্বাগত জানাই মৈত্র স্টোরিতে। বন্ধুরা, আজ আপনারা শুনতে চলেছেন বিভূতি এবং কিশোরীর সাথে ঠাকুরমশাইয়ের মুখ থেকে কৃষ্ণপুর গ্রামের বুকে নেমে আসা এক ভয়ঙ্কর অপশক্তির কাহিনী। রাতারাতি এক অপশক্তির আগমন ঘটে সেই গ্রামে। অপশক্তির করাল গ্রাসের মুখোমুখি হয়ে একাধিক নিরীহ মানুষসহ গবাদি পশুর প্রাণ যেতে থাকে। তারানাথ তান্ত্রিক কিভাবে রক্ষা করবেন এই কৃষ্ণপুর গ্রামের নিরীহ মানুষদের? তারানাথ তান্ত্রিককে কেই বা সাহায্য করবে এই কাজে? এই অপশক্তি আসলে কে? হঠাৎ করে এই গ্রামে তার আগমন ঘটলই বা কেন? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে আপনাদের মন দিয়ে শুনতে হবে আমাদের আজকের বিশেষ নিবেদন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন কৃষ্ণপুরের ভয়। তাহলে আর দেরি করছি না, আজকের নিবেদন শুরু করছি। ঠাকুরমশাই, আজ আবার আপনার বাড়ি চলে এলাম, ওই একটু গল্প করতে আর খানিকটা আড্ডা দিতে। কথাগুলো বলতে বলতে কিশোরী সোজা প্রবেশ করলো ঠাকুরমশাইয়ের বাড়ির অন্দরে। আমিও তার পেছন পেছন ঢুকে এলাম সদর দরজা পেরিয়ে ভেতর প্রাণে। ঠাকুরমশাই দাওয়ায় রাখা তক্তপোষের উপর বসে আনমনে কি যেন ভাবছিলেন। হঠাৎ করে আমাদের দুজনকে একসাথে দেখে এবং কিশোরীর বলা কথাগুলো শুনে হাসতে হাসতেই তিনি বলেন, আরে কিশোরী, এসো এসো, ভেতরে ঢুকে এসো। হে, আমি তো তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। এমন বৃষ্টি বাদলার দিনে তোমরা যে আমার বাড়ি এসে উপস্থিত হবে তা আমি বিলক্ষণ জানতুম। আমি আর কিশোরী আমরা দুজন এবার জুতো জোড়া খুলে রেখে এবং ভিজে ছাতা জোড়া উঠোনের এক পাশে নামিয়ে সোজা উপরে উঠে এলাম। সকাল থেকেই বৃষ্টি আরম্ভ হয়েছে। এখন স্বল্প কিছুটা সময়ের জন্য আকাশ একটু পরিষ্কার হলেও পুনরায় যে ফের নতুন উদ্যমে খানিক সময়ের মধ্যেই আবার বৃষ্টি আরম্ভ হবে, এ অতি সহজেই বোঝা যায় আকাশের এই মতি গতি দেখে। ঠাকুরমশাইয়ের মুখোমুখি তক্তপোষের উপর এসে বসতেই রান্নাঘরের ভেতর থেকে মহা আনন্দে ঠাকুরমশাইয়ের ছোট্ট কন্যা চারি বাইরে বেরিয়ে এলো। আমাদের দিকে এগিয়ে এসেই সে বলল, কি কাকাবাবু, অনেকদিন পর আবার আপনারা এলেন? তবে আমি তো ভাবলাম আমাদের হয়তো ভুলে গিয়েছেন, তাই আর এদিক পানে আসবেন না। চারির মিথ্যা অভিমান দেখে কিশোরী মৃদু হেসে উত্তর দিল, এসব তুমি আবার কি বলছো চারিমা? আমরা কি আবার কখনো তোমাদের ভুলে যেতে পারি নাকি? আসলে জানোই তো, কাজের কর্মের এমন চাপ মাঝে মধ্যে এসে পড়ে যে ওই রীতিমতন নিঃশ্বাস নেওয়ার সময়টুকু পাওয়া যায় না। আর সেই কারণেই তো অবসর সময় বের করে তোমাদের বাড়ি আসা হয়ে ওঠে না মা। কিন্তু এই যে দেখো, আজ ছুটির দিন হাতে পাওয়া মাত্রই কেমন আমরা এই দুই বন্ধু মিলে চলে এসেছি। তাহলে এবার কিন্তু আর তোমার মিথ্যা অভিমান করা সাজে না মা। সত্যি কাকাবাবু, আপনার সাথে কথা যুদ্ধে পারে কার সাধ্য। আপনারা বসুন, আমি বরং আপনাদের সকলের জন্য একটু গরম গরম চার মুড়ি মাখা নিয়ে আসি। এ কথা বলে চারি হাসতে হাসতে পুনরায় চলে গেল রান্নাশালার দিকে। আমি এবং কিশোরী আমরা দুজনেই একে অপরের প্রতি দৃষ্টি করলাম। আসার সময় 20 পয়সায় কিনে আনা ওই পাসিং শো সিগারেটের প্যাকেটটা বের করে সেটা আমরা বাড়িয়ে দিলাম ঠাকুরমশাইয়ের দিকে। এই সিগারেট তার ভীষণ পছন্দের, কিন্তু আমাদের কাছ থেকে সিগারেট নিতে প্রায় প্রত্যেকবারই সামান্য আপত্তি করেন তিনি। কিন্তু আজ আর কোনো আপত্তি না করেই ঠাকুরমশাই সিগারেটের প্যাকেটখানা তুলে নিয়ে প্যাকেটের খাপ খুলে তার মধ্যে থেকে একটা সিগারেট বের করে তার ঠোঁটের ডগায় রেখে ফাঁস শব্দে একটা দেশলাই কাঠি জ্বালিয়ে তাতে আগুন ধরিয়ে মনের সুখে লম্বা লম্বা টান দিতে লাগলেন। বাইরের পরিবেশ জমাট বাঁধা মেঘের কারণে বেশ অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে। প্রকৃতির অবস্থা দেখে বিন্দুমাত্র বোঝার উপায় নেই যে
বেলা এখন ঠিক কতটা। ঠাকুরমশাই এদিকে মনের সুখে সিগারেটে লম্বা লম্বা টান দিতে লাগলেন, আর মাঝে মধ্যেই আঙ্গুলের সামান্য চাপে আধ ভাঙ্গা নারকেলের মালয়ে ঝেড়ে ফেললেন সিগারেটের অগ্রভাগে জমে থাকা ছাই। বাইরের দিকে তাকাতেই আমি দেখলাম পুনরায় বৃষ্টি আরম্ভ হয়েছে। প্রথমে ঝিমঝিম করে পড়লেও তারপরই ঝমঝম করে বৃষ্টি আরম্ভ হলো। বড় বড় জলের ফোঁটা উপর থেকে নেমে এলো ধরাতলের প্রাণে। নিন কাকাবাবু, আপনাদের সকলের জন্য চা আর মুড়ি মাখা নিয়ে এসেছি। চারি এসে আমাদের জন্য নামিয়ে রেখে গেল 3 পেয়ালা চা আর একটি বেশ বড় পাত্র করে 1 বাটি মুড়ি মাখা। 1 পেয়ালা চা আমি ঠাকুর মশাইয়ের দিকে বাড়িয়ে দিয়ে একটা দিলাম কিশোরীকে এবং একটা নিলাম নিজে। উষ্ণ ধুমায়িত চায়ের পেয়ালায় সামান্য ফু দিয়ে তাতে লম্বা চুমুক বসালাম। সত্যি ঠাকুর মশাই ঠিকই বলেন, চারি যেন সাক্ষাৎ মা অন্নপূর্ণা। তার হাতের বানানো যে কোনো রান্নার স্বাদ যেমন সুন্দর, আবার সব দিকে সর্বদা সমানভাবে নজর রেখেও চলে সে। ঠাকুর মশাইয়ের সিগারেট খাওয়া শেষ হলে তিনি অবশিষ্ট ফিল্টারটুকু ছাইদানির মধ্যে ফেলে দিতে কিশোরী তার দিকে তাকিয়ে অবদানের ভঙ্গিমায় বলল, বলছি ঠাকুরমশাই, এবার তাহলে একখানা বেশ ওই জমজমাট গোছের গল্প বলে শোনান না দেখি। কিশোরীর এ কথা শুনে ঠাকুরমশাই এবার একটু হেসেই বললেন, আরে বলবো, এত বেশি উত্তেজিত হয়ে পড়ছো কেন? আমি কি আর জানি না যে তোমরা কেন বারবার এখানে নানান প্রাকৃতিক দুর্যোগ অগ্রাহ্য করে অমান্য করে ছুটে আসো আমার বাসায়? সে তো এই গল্প শোনার লোভে। এ কথা বলে ঠাকুরমশাই চায়ের পেয়ালায় সামান্য ফু দিয়ে তাতে চুমুক বসালেন আর অদ্ভুত এক শূন্য দৃষ্টিতে অপলকভাবে তাকিয়ে রইলেন বাইরের দিকে। আমি কিংবা কিশোরী আমরা দুজনে ঠাকুরমশাইয়ের এই রূপ, চোখের দৃষ্টি খুব ভালোভাবেই বুঝি। তিনি তার অতীত জীবনের স্মৃতি রোমান্বিত করে তুলে আনার চেষ্টা করতে লাগলেন এক ভয়ানক হাড় হিম করা কাহিনীর আখ্যান। ইতিমধ্যেই বাইরে তুমুল বৃষ্টিপাত আরম্ভ হয়েছে। সমগ্র প্রকৃতি ও পরিবেশ পুরোপুরি ঝাপসা হয়ে গিয়েছে মুষলধারে বর্ষণের কারণে। আমি আর কিশোরী আমরা দুজন এবার একটু গা ঘেঁষাঘেঁষি করেই বসলাম। ঠাকুরমশাই বলতে আরম্ভ করলেন তার আজকের কাহিনী। আজ আমি তোমাদের যে ঘটনার কথা বলতে চলেছি তা আজ থেকে বহু কাল আগে এই ঘটনা আমার অতীত জীবনের একেবারে প্রথম পর্যায়ে ঘটেছিল বলতে পারো। তবে ততদিনে আমি মধুসুন্দরী দেবী কিংবা কাল ভৈরবের দর্শন পেয়ে গিয়েছিলাম। তোমরা তো জানোই যে আমি বরাবর একটু ভবঘুরের গোছেরই মানুষ ছিলাম। ঘরের 4 দেওয়ালের গণ্ডিবদ্ধ জীবনের মধ্যে দীর্ঘদিন একটানা থাকতে আমার দম যেন বন্ধ হয়ে আসতো। তাই তো বারে বারে নানান অচেনা অজানা প্রান্তে ছুটে যেতাম, আর চলতি পথে যে সমস্ত বিপদগ্রস্ত মানুষদের সাথে আমার সাক্ষাৎ হতো আমি আপ্রাণ চেষ্টা করতাম তাদের সাহায্য করার, সকল বিপদ থেকে উদ্ধার করার। আমার গুরুদেব আমায় বলেছিলেন যে এ জন্মে আমার সর্বত্যাগী সন্ন্যাসী হওয়া হবে না, তাই এই সংসারের মধ্যে থেকে যাবতীয় দায়িত্ব কর্তব্য পালন করে আমাকে আমার সাধনা জীবন সম্পূর্ণ করতে হবে। আমি আমার গুরুদেবের কথা মতোই কাজ করেছি, কখনো এক জননীর পুত্র হিসেবে, কখনো এক রমণীর স্বামী হিসেবে, আবার কখনো এক বালিকার পিতা হিসেবেও যতটা সম্ভব চেষ্টা করেছি তাদের যাবতীয় দায়িত্ব ও কর্তব্য পালন করা। সেইবার আমি একটানা বেশ কয়েকদিন বাইরে কাটিয়ে তারপর ঘরে ফিরে এসেছি কিছুদিন থাকবো বলে। ঠিক এমন সময় একদিন সকালে আমাদের
বাড়ির বন্ধ সদর দরজার উপর জোরালোভাবে করাঘাতের শব্দ ভেসে এলো। তার সাথে কর্ণগোচর হলো তারা যেন আমার নাম ধরে ডাকাডাকি করছে। তারানাথ, 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 বাড়িতে আছো নাকি? বাড়িতে থাকলে দয়া করে একটিবার দরজাটা খোলো বাবা। বড় বিপদে পড়ে তোমার কাছে ছুটে এসেছি। দয়া করে একটিবার দরজাটা খোলো বাবা। আমি এবার তড়িঘড়ি ঘরের বাইরে বেরিয়ে সদর দরজার আগল খুলে দিলাম। দরজার আগল খোলা মাত্রই দেখলাম বাইরে জনা পাঁচেক পুরুষ মানুষ দাঁড়িয়ে রয়েছে। তবে তাদের সবচেয়ে অগ্রভাগে দাঁড়িয়ে থাকা বয়স্ক ব্যক্তিটিকে দেখেই বুঝতে পারলাম যে তিনি আসলে এতক্ষণ ধরে ডাকাডাকি করছিলেন আমার নাম ধরে। সেই দলের মধ্যে উপস্থিত প্রতিটা মানুষকে দেখে আমি পরিষ্কার বুঝতে পারলাম যে তারা ভীষণ চিন্তিত কোনো এক বিষয় নিয়ে। তাদের প্রত্যেকের চোখ মুখ জুড়ে যেন দুশ্চিন্তার কালো মেঘ ঘনিয়ে আছে সর্বদা। চোখের তলা পুরোপুরি কালো হয়ে আছে বিনিদ্র রজনী যাপন করার জন্য। এছাড়াও তাদের মাথার চুল উস্কো খুস্কো, পরনের কাপড় এলোমেলো। আমি এবার সেই বৃদ্ধ ভদ্রলোকের উদ্দেশ্যে দুই হাত জড়ো করে সামান্য সৌজন্যমূলক হাসি এসে বললাম, আগে নমস্কার, আমার নামই তারানাথ চক্রবর্তী। বলুন কি দরকার আমার সাথে বলুন। বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি বাবা। এখন তুমি একমাত্র পারো আমাদের এই বিপদ ভঞ্জন করতে বাবা। আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে। আপনারা আগে বাড়ির ভেতরে ঢুকে আসুন তো দেখি, ঠান্ডা জল খান। আপনাদের দেখে যথেষ্ট ক্লান্ত অবসন্ন বলে মনে হচ্ছে। খানিকটা সময় বসে স্বস্তির নিঃশ্বাস নিন, তারপর না হয় আমাকে সবটা খোলসা করে বলবেন। আমি আপনাদের বিপদের কথা শুনব। কিন্তু তারানাথ, কোনো কিন্তু নয়। আপনারা সবার আগে ভেতরে ঢুকে আসুন দেখি, বাকি কথা তারপরে হবে। আমার কথা শুনে এবার আর বিন্দুমাত্র আপত্তি না করে বাড়ির ভেতরে প্রবেশ করলেন সেই বৃদ্ধ ভদ্রলোক সহ ওই দলের প্রত্যেকটি মানুষ। আমি দাওয়ার উপর চাটাই বিছিয়ে দিলাম। তারা চাটাইয়ের উপর বসলে ঘরের ভেতর থেকে ঠান্ডা এক ঘটি জল আর কিছুটা বাতাসা এনে দিলাম তাদের হাতে। বাতাসা মুখে ভরে তা চিবিয়ে ঘটির ঠান্ডা জল ঢক ঢক করে গলৎকরণ করলেন তারা। আমি তাদের মুখোমুখি বসে এবার বললাম, নিন, এবার বলুন তো ঠিক কি কারণে আপনারা আমার কাছে এসেছেন? এমন কোনো ভয়ানক বিপদের মুখোমুখি হয়েছেন যার কারণে আপনাদের এত বেশি চিন্তিত দেখাচ্ছে? আমার এই প্রশ্নে সেই বয়স্ক ভদ্রলোক নিজের দুই হাত জড়ো করে পরিচয় দিয়ে বললেন, বাবা নমস্কার, আমার নাম কমলাকান্ত, কমলাকান্ত ঘোষাল। আমাদের গ্রাম এখান থেকে বেশ কিছুটা দূরে কৃষ্ণপুর নামে যে গ্রামটা আছে ওই সেই গ্রামটায়। আর ইনারা হলো সেই গ্রামেরই বাসিন্দা। আমাদের গায়ে এক ভয়ানক বিপদ এসে উপস্থিত হয়েছে বাবা। প্রতি রাতে একাধিক নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে এক অপশক্তির কবলে পড়ে। বহু চেষ্টার পরেও সেই অপশক্তিকে বিতাড়িত করতে আমরা সক্ষম হইনি। তাই তোমার সন্ধান পাওয়া মাত্রই আজ দৌড়ে এসেছি বাবা তোমার গৃহে। মানুষের মুখে তোমার অত্যাধিক প্রশংসা এবং সুখ্যাতির কথা শুনলাম বাবা। সকলেই বলছে আমাদের আসন্ন বিপদের থেকে যদি কেউ রক্ষা করতে পারে তাহলে সেটা নাকি একমাত্র তুমি পারবে বাবা। আর যে কোনো বিপদগ্রস্ত মানুষের সাহায্য করাই নাকি তোমার মূল কাজ। তাই তো আজ আমরা বুক ভরা ভরসা নিয়ে ছুটে এলাম তোমার কাছে বাবা। তুমি কিছু একটা করো বাবা। ঠিক আছে, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের বিপদ থেকে উদ্ধার করতে।
তাই আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। তবে আমায় একটু খোলসা করে বলুন তো যে আপনাদের আসলে ঠিক কী বিপদ ঘটেছে? কোনো অপশক্তির আগমন ঘটেছে আপনাদের গ্রামে? কে প্রতি রাতে আবির্ভূত হয়ে একের পর এক নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে? দয়া করে আমার কাছ থেকে কোনো কিছু গোপন করবেন না কিংবা এড়িয়ে যাবেন না, তাহলে আমার কিন্তু সমস্যার সমাধান করতে অসুবিধেই হবে কিংবা অসাধ্য হয়ে দাঁড়াবে। তাই যা ঘটেছে তা বিস্তারিতভাবে বলুন। না না বাবা, না না, এ তুমি কি কথা বলছো বাবা? আমরা তোমার কাছ থেকে কোনো কিছু গোপন করব না বাবা। তাহলে তাহলে এবার বরং সবটা আগাগোড়া খুলে বলি। তুমি 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 শোনো বাবা। আজ থেকে ঠিক 1 সপ্তাহ আগের কথা, হঠাৎ করে আমাদের গ্রামে গভীর রাতে এক বিশাল আকারের ভয়ানক ছায়া মানবীকে ঘুরে বেড়াতে দেখা গেল। সেই ছায়া মানবীকে দেখতে ভারী অদ্ভুত বাবা। তার মাথা ভর্তি বিষধর সাপের বাচ্চার মতন লকলকে লম্বা চুলের ঝালর, 2 চোখের অক্ষি কোঠরে যেন জ্বলন্ত অগ্নিগিরির আগুন বিদ্যমান, তীক্ষ্ণ দন্তরাশিতে পরিপূর্ণ মুখগহ্বর, কালো ঠোঁটের 2 দিকে বেরিয়ে এসেছে 2টি বড় আকারের সদন্ত, গলায় তার নরকরটির মালা, গায়ের রং পুরোপুরি ঘোর কৃষ্ণবর্ণ। সর্বদা সে বীভৎসভাবে গর্জন করে আর যাকে হাতের সামনে পায় তাকেই হত্যা করে বাবা। উফ, তোমাকে কি বলবো তারানাথ, সেই সব মৃত্যু কি ভয়ানক, কি মর্মান্তিক তা তুমি নিজের চোখে না দেখলে বুঝতেই পারবে না বাবা। সেই রাতের পর থেকে আমাদের গ্রামে শুরু হয়েছে একাধিক মানুষের মৃত্যু। যদিও এখন অধিকাংশ মানুষ সতর্ক হয়ে গিয়েছে, তাই সন্ধ্যা নামার পর আমাদের গ্রামের কোনো মানুষ বাড়ির বাইরে পা রাখে না। তাই মানুষের মৃত্যুর হার এখন অনেকটাই কমে গেলেও একেবারে পুরোপুরি বন্ধ হয়ে যায়নি বাবা। কৃষ্ণপুর গ্রামের আকাশে বাতাসে এখন শুধুই ভেসে বেড়াচ্ছে স্বজন হারানো মানুষের ক্রন্দন ধ্বনি আর বুক ফাটা হাহাকার। কাছের মানুষদের চিরতরের জন্য হারিয়ে তাদের নিকটের আত্মীয় স্বজন এবং পরিবারবর্গের লোকেরা বড় অসহায় হয়ে পড়েছে। এবার যা করার তা তোমাকেই করতে হবে বাবা। তা না হলে এই ভয়ঙ্করী অশুভ শক্তির কবলে পড়ে সব কিছু তছনছ হয়ে যাবে বাবা। আমাদের গোটা গ্রাম পুরোপুরি শ্মশান ভূমির মতন খা খা করবে। এই অপশক্তি আসলে কে, কোথা থেকে সে এলো হঠাৎ করে কেবলমাত্র আমাদের গ্রামেই কেন এলো, এরূপ তাণ্ডব আরম্ভ করলো, আমি কেন কিছুই বুঝতে পারছি না। এ সকল প্রশ্নের সামান্যতম কোনো উত্তরও আমাদের কারো কাছে নেই বাবা। আমরা বড় ভয়ানক এক জটিল পরিস্থিতির মধ্যে রয়েছি। সর্বদাই মৃত্যু ভয় গ্রাস করছে আমাদের প্রতিটা মানুষের অন্তরে বাবা। আশা করি তুমি বুঝতে পারছো তারানাথ, এরকম অবস্থার মধ্যে সময় কাটানো ঠিক কতটা অস্বস্তিকর। কমলাকান্ত মশাইয়ের কথা বলা শেষ হতে তাদের দলের মধ্যে থেকে অন্য আরেকজন বয়স্ক বৃদ্ধ মানুষ এবার কিছুটা কেসে বললেন, আমাদের গ্রামের একেবারে সুস্থ স্বাভাবিক জনজীবন পুরোপুরি বিধ্বস্ত হয়ে গিয়েছে তারানাথ। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসার পূর্বে সমস্ত দোকানদারি, বাজারপত্র সব কিছু বন্ধ করে যে যার মতন বাড়ি চলে যাচ্ছে প্রাণ বাঁচানোর তাগিদে। আসলে প্রাণের ভয় তো সকলেরই আছে, প্রাণটাই যদি না থাকে তাহলে আর কি হবে বলো তো দেখি। তাই কোনো মানুষ দরকারে কিংবা অধার করে কেউ বাড়ির বাইরে রাতের অন্ধকারে পা রাখছে না বাবা। সকলেই যে যার ঘরের দরজা জানালা ভালোভাবে ভেতর থেকে আটোসাটোভাবে বন্ধ করে এক প্রকার গোটা রাত জেগে কাটাচ্ছে। আর এই সম্পূর্ণ বিনিদ্র রজনী যাপনের কারণে আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ছে বাবা। বড় দুর্বল হয়ে যাচ্ছি আমরা প্রত্যেকে। এইভাবে যদি আর কিছুদিন চলতে থাকে বাবা, তাহলে আমরা হয়তো অসুস্থ হয়ে মারাই যাব। সেই ছায়ামূর্তিকে যারা স্বচক্ষে দেখেছে
তারা কেউ আর বেঁচে নেই তারানাথ। প্রত্যেকটা মানুষকে সে তার নিজের শিকারে পরিণত করেছে। সুতরাং তারা প্রত্যেকে মারা গিয়েছে, কিন্তু খুব অল্প সংখ্যক মানুষ যারা ঘরের ভেতর থেকে জানালা কিংবা দরজার ফাঁক দিয়ে অল্প বিস্তর দেখেছে, তার রূপ একমাত্র তারাই বলতে পারে যে এই অপশক্তি ঠিক কতটা সাংঘাতিক। ইতিমধ্যেই আমাদের গ্রামে সর্বমোট 9 জন মানুষ মারা গিয়েছে। তবে মানুষ ছাড়াও বিভিন্ন গবাদি পশু, এই যেমন ওই ধরো গরু, মোষ, ছাগল, ভেড়া ইত্যাদি, এদেরও নিজের খাদ্য হিসেবে বেছে নিয়েছে সেই অপশক্তি বাবা। কেবলমাত্র রাতের বেলাতেই তার আগমন ঘটে আমাদের গ্রামের বুকে। দিনের বেলায় তার দেখা যায় না বাবা। আচ্ছা, কি ভাবছো তুমি তারানাথ? তুমি কি ভাবছো? সব কিছু তো তোমাকে খোলাখুলি বললাম। তোমার পূর্বের অভিজ্ঞতা থেকে ঠিক কি এই মনে হচ্ছে ব্যাপারটা বাবা? কমলাকান্ত মশাই এবং সেই বৃদ্ধ ভদ্রলোকের সমস্ত কথা শুনে আমি বেশ কিছুটা সময় চুপচাপ নির্বাকভাবে বসে রইলাম। সামান্য কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর আমি তাদের উদ্দেশ্য করে বললাম, দেখুন, আপনাদের কথা শুনে যেটুকু যা বুঝতে পেরেছি তাতে আপনাদের ওখানে কোনো ভয়ানক এক অপশক্তির জাগরণ ঘটেছে। আর যে কোনো অশুভ শক্তি দিনের আলোয় আত্মপ্রকাশ করতে পারে না, তাই স্বাভাবিকভাবেই সে আপনাদের ওখানে প্রতি রাতে আবির্ভূত হয়ে আক্রমণ করছে। আপনার কথা শুনে আমার মনে হচ্ছে যে আপনাদের ওখানে এই অপশক্তিকে কেউ জাগিয়ে তুলেছে। তা না হলে নিজে থেকে এই অপশক্তি আসতে পারত না কখনো। আমার আশঙ্কা যদি সত্যি হয়, তাহলে এ কথা বলতে হবে যে আপনাদের গ্রামের মানুষের প্রতি কারো চরম শত্রুতা রয়েছে। বুঝলেন আমার কথা? আচ্ছা কমলাকান্ত বাবু, এবার একটু ভালো করে ভাবনা চিন্তা করে বলুন তো, যে সত্যি এমন কোনো ব্যক্তির কথা আপনারা জানেন যার আপনাদের গ্রামের মানুষের প্রতি আক্রোশ থাকতে পারে, যে প্রতিশোধ স্পৃহায় এরকম এক ভয়ঙ্কর অপশক্তিকে জাগিয়ে তুলে আপনাদের গ্রামের মানুষের প্রাণ সংকটে সম্ভাবনা সৃষ্টি করতে পারে? এইসব তুমি কি বলছো তারানাথ? তোমার কথা শুনে আমি তো রীতিমতন অবাক হয়ে যাচ্ছি। তার মানে তুমি আশঙ্কা করছো যে আমাদের গোটা গ্রামের মানুষের সাথে যে ঘটনা ঘটছে তা আসলে কোনো এক ইচ্ছাকৃতভাবে কেউ ঘটাচ্ছে, অর্থাৎ কেউ এই অপশক্তিকে জাগিয়ে তুলেছে। কিন্তু কে হতে পারে এই ব্যক্তি? কার এত বিপুল পরিমাণ আক্রোশ থাকতে পারে আমাদের গ্রামের মানুষের উপর? আমার তো মাথায় সেরকম কারোরই নাম আসছে না তারানাথ। একটু ভালো করে ভেবে উত্তর দিন কমলাকান্ত বাবু, কারণ আমি নিশ্চিত যে এমন কোনো ব্যক্তি নিশ্চয় রয়েছে যে আপনাদের সকলের ক্ষতি চায়। আপনাদের গোটা গ্রামকে ধ্বংস করে দেওয়াই তার মূল উদ্দেশ্য, বুঝলেন? আমার কথা এবার কমলাকান্ত বাবু সহ প্রত্যেকটা মানুষ গভীর চিন্তার সমুদ্রে ডুব দিলেন। তারা এটাই ভাবতে আরম্ভ করলেন যে কে তাদের সেই চরম শত্রু রয়েছে যে কিনা তাদের গোটা গ্রামের মানুষকে সাক্ষাৎ মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। বেশ কিছুটা সময় বাবার পর কমলাকান্ত বাবুর পাশে বসে থাকা সেই বয়স্ক বৃদ্ধ লোকটি এক প্রকার যেন লাফিয়ে উঠেই বললেন, হ্যাঁ, আশা করি আমি বুঝতে পেরেছি তারানাথ। আমি বুঝতে পেরেছি যে কে আমাদের এই শত্রু, যে সকলের অলক্ষ্যে লুকিয়ে থেকে এক ভয়ানক অপশক্তিকে জাগরিত করে আসলে নিজের জঘন্য স্বার্থ চরিতার্থ করার খেলায় মগ্ন হয়েছে সে। আমি বুঝেছি। আপনি বুঝতে পেরেছেন? বলুন তবে কে সেই শত্রু? এই ছেলে আমাদের গ্রামেরই যুবক তারানাথ। তার নাম হলো ওই ভগতলাল। ভগতলালের মা বাবা কোনো এক দুর্ঘটনায় মারা গিয়েছিল। আমাদের গ্রামে ছিল তার মামার বাড়ি,
তার মামা মামি ছোটবেলাতেই অনাথ শিশুটিকে নিয়ে এসে বড় করতে লাগলো। কিন্তু ভগৎলাল যত বড় হতে আরম্ভ করলো ততই সে ভীষণ নিষ্ঠুর নির্মম হয়ে উঠল। তার হৃদয়ের মধ্যে এতটুকু মায়া মমতা বলে কোনো জিনিস ছিল না ঠাকুর মশাই। ছোট ছোট ব্যাং গিরগিটি কাঠবিড়ালিকে সে ওই বিভৎসভাবে থান ইট দিয়ে ওই থেতো করে মারত, বুঝলেন। রক্তের প্রতি তার আলাদাই একটা মাদকতাময় নেশা ছিল। সে বলতো তারা নাকি রক্ত দেখতে ভীষণ ভালো লাগে। উষ্ণ তাজা টকটকে লাল রক্তের মধ্যে সে নাকি ওই খুঁজে পায় এক পরম সুখ। ভগৎলাল বড় হয়ে যুবক পর্যায়ে পৌঁছে সে তন্ত্র শক্তির প্রতি আসক্ত হয়ে পড়ল। সকলের অলক্ষ্যে অন্তরালে সে গিরতন্ত্রের নানান দিক নিয়ে সাধনা করত। আর এই সাধনার জন্যই তার প্রয়োজন হতো বিভিন্ন নিরীহ পশু বলিদানে। মাঝে মধ্যে গ্রামে এর ওর বাড়ি থেকে ওই ছাগল চুরি হয়ে যেত। গ্রামের মানুষেরা যে একেবারেই কে রাতের অন্ধকারে গোয়াল ঘরের ভেতর থেকে ছাগল নিয়ে গিয়েছে তা বুঝতে পারতো না, তেমনটা কিন্তু নয়। ভগৎলালের মামার বাড়ির চারপাশে বুনো ঝোপ ঝাড়ের ভেতরে প্রায়শই দেখা যেত বিভিন্ন ছাগলের ওই কাটা মাথা, রক্তাক্ত মরদেহ, আরো অনেক তন্ত্রের উপাদান পড়ে থাকতে। কিন্তু কেউই তাকে তেমন কিছু বলতো না। সকলেই তাকে সর্বদা কেমন যেন ওই সমীহ করে চলত। ওই যে কথায় আছে না, ভয়ে ভক্তি। এক্ষেত্রেও বিষয়টা ছিল খানিকটা ওই সেই রকমই। আসলে আমাদের গ্রামের সকলেই মনে মনে কিছুটা হলেও ভয় পেত ভগৎলালকে। কে জানে সে কত তন্ত্রমন্ত্রের বিদ্যা রপ্ত করেছে। তার শত্রু হলে সে যদি কারো ক্ষতি করে দেয়, এই ভয়ে কেউ আর কিছুই বলতো না তাকে। কিন্তু সকল কিছুই সীমা একদিন ছাড়িয়ে গিয়ে ভগৎলাল নরবলির সিদ্ধান্ত নিল এবং সেই মতো গ্রামের 3টি ছোট ছোট বালককে অপহরণ করে বাড়িতে লুকিয়ে রেখে গভীর রাতে বলিদানের ব্যবস্থা করলো সে। কিন্তু মাথার উপর তো ভগবান আছে ঠাকুর মশাই, তাই তিনি কিছুতেই এমন ধারা অঘটন ঘটতে দিলেন না। সকলের সামনে হাতে নাতে ধরা পড়ে গেল সেই শয়তান যুবকটি। গ্রামের মানুষেরা আর নিজেদের ধৈর্য কিংবা রাগ কোনোটাই প্রশমিত করে রাখতে পারল না। তাদের মাথায় ততক্ষণে রীতিমতন ক্রোধের অগ্নেয়গিরি ফেটে পড়েছে। গ্রামের সেই 3টি নিরীহ নিরাপরাধ বাচ্চাকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করা হল। তাদের বিন্দুমাত্র কোনো ক্ষতি করতে পারেনি ভগৎলাল। তাকে বেধড়ক মারধর করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এক প্রকার আধমরা অবস্থায় ফেলে দিয়ে আসা হলো আমাদের গ্রামের শেষ সীমান্তে। এরপর থেকে আর ভগৎলালের খোঁজ পাওয়া যায়নি বিগত কয়েক মাস যাবৎ। কিন্তু তোমার কথা শুনে আজ আমাদের গোটা গ্রামের এত মানুষের শত্রু বলতে কেবলমাত্র ওই ভগৎলালের কথাটাই আমার মাথায় এলো সবার আগে। একমাত্র ভগৎলালের পক্ষে সম্ভব এই কার্য করা ঠাকুর মশাই। আর সেই হলো আমাদের গ্রাম সমগ্র কৃষ্ণপুরের শত্রু। কৃষ্ণপুর গ্রামের মানুষের সাথে প্রতিশোধ নেওয়ার কারণেই সে হয়তো পুনরায় ফিরে এসেছে এবং কোনো এক শক্তিশালী তন্ত্রবিদ্যা রপ্ত করে এই ভয়ানক খারাপ শক্তিকে জাগিয়ে তুলেছে আমাদের জীবন ধ্বংস করার জন্য ঠাকুর মশাই। সাব্বাস সাব্বাস, এই তো আপনি পেরেছেন। আপনার কথা শুনে আমি শতভাগ নিশ্চিত যে আপনাদের গ্রামের এই যুবক যার নাম ভগৎলাল, এই হলো সেই শত্রু, বুঝেছেন? এই কোনো এক ভয়ঙ্কর অপশক্তিকে জাগিয়ে তুলেছে আপনাদের উপর প্রতিশোধ নেওয়ার কারণে। এবার তাহলে কি হবে তারা না? এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের ঠিক করা উচিত। আপনাদের নয় কমলাকান্ত বাবু, এবার যা করার তা আমাকেই করতে হবে এবং সেই কারণে আমাকে আপনাদের সাথে আপনাদের গ্রাম কৃষ্ণপুরে যেতে হবে। তুমি যাবে বাবা?
তুমি সত্যিই যাবে আমাদের গ্রামে? উফ উফ, আর তোমার কথা শুনে আমি যে কি ভীষণ নিশ্চিন্ত হলাম তা তোমায় বলে বোঝাতে পারবো না বাবা। বুকের মধ্যে থেকে একটা ভীষণ ভারী পাথরের বোঝা যেন নিমিষের মধ্যে নেমে গেল। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো সেই ভাষা আমি এখনো খুঁজে পাচ্ছি না বাবা, এখনো খুঁজে পাচ্ছি না। আমাকে ধন্যবাদ জানানোর কোনো প্রয়োজন নেই, কারণ আমি যা করতে চলেছি সেটা আমার কর্তব্য। কোনো বিপদগ্রস্ত মানুষের বিপদের কথা শুনে আমি একেবারেই চুপ করে হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। যে তাদের সাহায্য করাই হলো আমার প্রধান কাজ। তবে আর কথা বাড়িয়ে বেশি সময় নষ্ট করে লাভ নেই। আপনারা বসুন, আমি বরং চট জলদি প্রস্তুত হয়ে আসছি, তারপর আপনাদের সাথে রওনা দেব আপনাদের গ্রামের উদ্দেশ্যে। বসুন বসুন আপনারা। এ কথা বলে আমি ঘরের ভেতরে প্রবেশ করে আমার লাল শালুর ঝোলার মধ্যে ভরে নিলাম কিছু টুকিটাকি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। প্রত্যেকবার বিভিন্ন অচেনা অজানা জায়গায় যাত্রা করার পূর্বে এ সমস্ত জিনিসগুলো আমি আমার সঙ্গে করে নিয়ে যাই। শালুর ঝোলার ভেতরে যা কিছু ভরলাম তার বেশিরভাগটাই ছিল নানা তন্ত্রের জিনিস। স্বল্প কিছুটা সময়ের মধ্যেই প্রস্তুত হয়ে ঝোলা কাঁধে নিয়ে আমি বাইরে বেরিয়ে এলাম। তারপর বাড়ির সকলকে বিদায় জানিয়ে কমলাকান্ত বাবু এবং তাদের গ্রামের আরও অন্যান্য মানুষদের সাথে যাত্রা করলাম কৃষ্ণপুর গ্রামের উদ্দেশ্যে। চলতি পথে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের কথাবার্তা চলল, তবে তার মূল আলোচ্য বিষয় ছিল কৃষ্ণপুর গ্রামের সমস্যা এবং ওই ভগতলাল। একটানা এতক্ষণ যাবত গল্প বলার পর ঠাকুরমশাই এবার স্বল্প কিছুটা সময়ের জন্য থামলেন। আমি এবং কিশোরী আমরা দুজনেই মন্ত্রমুগ্ধের মতন তার গল্প শুনছিলাম। আসলে মানুষটার মধ্যে গল্প বলার প্রতি একটা বিশেষ গুণ রয়েছে। ঠাকুরমশাই এত সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খ গল্পের বর্ণনা দিয়ে কাহিনীর কথা বলতে থাকেন যে সেই সমস্ত দৃশ্য যেন আমাদের চোখের সামনে দেখতে পাই আমরা। তার গল্পের আসরে যে ব্যক্তি একবার বসে সে গল্প শেষ না হওয়া আগে পর্যন্ত উঠে যেতে পারে না, কিছুতেই পারে না। এ কথা আমি জোর গলায় বলতে পারি। ঠাকুরমশাই তক্তপোষের উপর রাখা পাসিং শো সিগারেটের প্যাকেটখানা তুলে নিয়ে একটা সিগারেট বের করে তাতে আগুন ধরিয়ে টান দিতে লাগলেন। আমি বাইরের দিকে তাকিয়ে দেখলাম প্রকৃতি পুরোপুরি ঝাপসা হয়ে গিয়েছে মুষলধারে বর্ষণের কারণে। ঠাকুর মশাইয়ের বাড়ির উঠোন চত্বর ইতিমধ্যেই বৃষ্টির জল জমতে আরম্ভ করেছে। কিশোরীটা বরাবরই বড় অধৈর্য প্রকৃতির মানুষ। ধৈর্য নামক উপাদানটি তার শরীরে হয়তো ঈশ্বর একেবারে দিতে ভুলেই গিয়েছিলেন। খানিকটা সময় উসকুস করে সে আর থাকতে না পেরেই বলে উঠল, এরপর কি হলো ঠাকুরমশাই? আচ্ছা, আপনি সেই গ্রামে গিয়ে কি দেখলেন? বলুন না। বলছি কমলাকান্ত বাবুদের সাথে গরুর গাড়ি করে আমি যখন কৃষ্ণপুর গ্রামে এসে উপস্থিত হলাম তখন বেলা প্রায় শেষের দিকে। গোধূলির লালচে আভা ছড়িয়ে পড়েছে গোটা গগন বক্ষে। পাখির দল কিচিরমিচির শব্দ করে ফিরে যাচ্ছে যে যার নিজ নিজ বাসায়। সেই গ্রামের মাটিতে প্রথম পদার্পণ করার সাথে সাথে আমি বুঝতে পারলাম যে সত্যি সেখানে এক ভয়ানক অপশক্তির আগমন ঘটেছে। তোমরা তো জানোই মধুসুন্দরী দেবীর কৃপায় আমার বেশ কয়েকটি বিশেষ গুণ ছিল। তার মধ্যে একটি অন্যতম হলো যে কোনো স্থানে গেলে আমি বুঝে যেতে পারি যে সেই স্থান আসলে ঠিক কতটা শুভ কিংবা কতটা অশুভ। আমার মনের মধ্যে এক বিপদ ঘণ্টা বেজে ওঠে। নাকের মধ্যে উৎকট বিশ্রী গন্ধ এসে ঝাপটা মারে। আরো বহু লক্ষণ আমি পাই, যার সব কিছুই পেলাম ওই গ্রামে, যা থেকে বোঝা গেল কৃষ্ণপুর গ্রাম
বর্তমানে ভয়ানক অশুভ। গ্রামের মূল প্রবেশ পথ ধরে ভেতর দিকে যেতেই আমার কানে এলো চারদিক থেকে মানুষের বুক ফাটা কান্নার আওয়াজ আর হাহুতাশ। কমলাকান্ত মশাই আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, শুনতে পাচ্ছ তারানাথ, আমাদের গ্রামের কি অবস্থা তুমি বুঝতে পারছো এবার? চারিদিক থেকে শুধুই মানুষের কান্নার আওয়াজ ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে। তুমি তুমি বুঝতে পারছো তারানাথ? আপনি কোনো চিন্তা করবেন না কমলাকান্ত বাবু, আমি যখন একবার আপনাদের গ্রামে এসে উপস্থিত হয়েছি তখন এই সমস্যার কোনো না কোনো এক সমাধান করে তবেই আমি বাড়ি ফিরব। কমলাকান্ত বাবুর সাথে আমি এসে উপস্থিত হলাম তার গৃহের সন্নিকটে। কমলাকান্ত বাবুর ঘর দুয়ারের অবস্থা দেখে যেটুকু বুঝতে পারলাম তাতে তার অর্থনৈতিক সচ্ছলতা আছে বিলক্ষণ। কমলাকান্ত বাবুর সাথে আমি তার গৃহের অন্দরে প্রবেশ করলাম। তিনি তার পরিবারের মানুষের সাথে আমার পরিচয়ও করিয়ে দিলেন। কমলাকান্ত বাবুর পরিবারের মানুষেরা ছিল বড়ই ভালো মানুষ। তাদের ব্যবহার এতটাই সুন্দর যে আমার একটি বারের জন্য মনে হলো না আমি কোনো এক অপরিচিত ব্যক্তি তাদের কাছে গিয়েছি। রাতে যৎ সামান্য কিছু খাবার খেয়ে আমি কমলাকান্ত বাবুদের বসত ভিটার মাঝে থাকা বিশাল এক বড় বট গাছের তলায় গিয়ে বসলাম। টান টান ভাবে পদ্মাসনে বসে এক হাতের তালুর উপর অন্য আর এক হাতের তালু রেখে দুই নয়ন মুদিত করে মনে মনে মধুসুন্দরী দেবীর ধ্যান আরম্ভ করলাম আমি। কারণ আমি যতবার বহু বিপদের মুখোমুখি হয়েছি ততবারই দেবী আমায় সাহায্য করেছে। তাই এবারেও যে এই নিয়মের অন্যতা কিছু ঘটবে না তা আমি বিলক্ষণ জানতাম। সেই রাতে যে এইভাবে কতক্ষণ ধ্যান করেছিলাম এক মনে তা আমি নিজেও ভাবিনি। হঠাৎ করে আমার নাকে একসময় এক মিষ্টি সুগন্ধ এলো। সেই গন্ধ আমি খুব ভালোভাবে জানি। আমার কানে ভেসে এলো দেবীর ঋণ ঋণে মেয়েলি কণ্ঠস্বর। সাধক, চোখের পাতা খোলো, বলো কি জন্য আমার শরণাপন্ন হয়েছ তুমি? আমি দু চোখের পাতা খুলে সামনের দিকে তাকাতেই দেখলাম স্বয়ং মধুসুন্দরী দেবী দাঁড়িয়ে রয়েছে অন্ধকারাচ্ছন্ন নৈশ প্রকৃতির মাঝে। তার দেহ হতে ছড়িয়ে পড়েছে এক অদ্ভুত আলোর উজ্জ্বল দ্রুতি। আমি দেবীর উদ্দেশ্যে দু হাত জড়ো করে মিনতি সুরে বললাম, হে দেবী, আপনার তো কোনো কিছুই অজানা নয়। এই জগৎ সংসারের সব কিছুর সম্পর্কে আপনি অবগত। এই গ্রামের বুকে যে অশুভ শক্তির আগমন ঘটেছে তাকে দয়া করে বিনাশের উপায় আপনি বলে দিন মা আমায়। অশুভ শক্তির পরাজয় সে তো শুভ শক্তির কাছে। তুমি তুমি শুভ শক্তিকে জাগিয়ে তোলো তারানাথ। তোমার জাগানো শুভ শক্তি ধ্বংস করবে এই অশুভ শক্তি এবং তার উপাসককে। এত দূর অবধি বলেই দেবী মিলিয়ে গেলেন অন্ধকারের মধ্যে। আমি কপালে হাত ঠেকিয়ে তার উদ্দেশ্যে প্রণাম জানালাম। দেবীর কথা শুনে আমি ততক্ষণে যা বোঝার তা বুঝে গিয়েছি। পরের দিন সকাল হতেই আমি কমলাকান্ত বাবুর সাথে আলোচনায় বসলাম। কমলাকান্ত বাবুকে আমি বললাম, কমলাকান্ত বাবু, আপনাদের গ্রামে যে ভয়ানক অশুভ শক্তির আগমন ঘটেছে তাকে পরাজিত করার জন্য আমায় এক শুভ শক্তির জাগরিত করতে হবে। আর সেই জন্য প্রয়োজন এক যজ্ঞের। যজ্ঞের জন্য যে সমস্ত কিছুর প্রয়োজন হবে আপনি সেই সমস্ত কিছু আনিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। অবশ্যই অবশ্যই তারানাথ, তুমি তুমি কোনো চিন্তা করো না। তুমি তোমার যজ্ঞের জন্য প্রয়োজনীয় যা কিছুর প্রয়োজন সেই সমস্ত কিছু আমায় তুমি বলে দাও। আমি এক্ষুনি লোক পাঠিয়ে বাজার থেকে সেই সমস্ত কিছু আনিয়ে দিচ্ছি আমি তোমায়। বাহ বাহ বাহ, বেশ বেশ। আজ রাতেই তবে অনুষ্ঠিত হবে সেই যজ্ঞ এবং আজকের রাতেই
ধ্বংস হবে আপনাদের গ্রামে আবির্ভূত হওয়া এই ভয়ানক অপশক্তি এবং তাকে জাগিয়ে তোলা ওই ব্যক্তি। এর পরের ঘটনা সেই রাতে আমার যজ্ঞের জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু আনিয়ে দিলেন কমলাকান্ত মশাই। সেই রাতে তাদের বাড়ির মাঝ উঠোনে আমি এক যজ্ঞের প্রস্তুতি নিলাম। মাটির বুকে সিঁদুর দিয়ে অঙ্কন করলাম এক বিশেষ চক্র। সেই চক্রের মাঝখানে শুকনো কাঠ সাজিয়ে পাটকাঠিতে আগুন জ্বালিয়ে অগ্নি দেবতাকে উদ্দেশ্য করে প্রণাম করে যজ্ঞবেদিতে অগ্নি প্রজ্বলন করলাম। এরপর শুরু হলো মাঝে মাঝে সংস্কৃত ভাষায় মন্ত্র উচ্চারণ এবং আগুনের লকলকে শিখার মাঝে ঘিয়ের আহুতি। আমার যজ্ঞের ক্রিয়া সমাপ্ত হওয়ার পর যজ্ঞের জ্বলন্ত আগুনের মধ্যে থেকে দোয়ার কুণ্ডলী জমাট বেঁধে এক সাদাটে অবয়বের সৃষ্টি হল। আমি বুঝলাম এই তবে সেই শুভ শক্তি যার কথা দেবী আমায় বলেছিলেন। আমি দুই হাত জড়ো করে সেই শুভ শক্তিকে উদ্দেশ্য করে উচ্চ কণ্ঠে বললাম, এ শুভ শক্তির অধিপতি, আপনি মহাশক্তিধর। আমি আপনাকে জাগরিত করেছি এই গ্রামের বুকে যে ভয়ানক অশুভ শক্তির আগমন ঘটেছে তাকে চিরতরের জন্য ধ্বংস করার কারণে। সেই অপশক্তি এখানকার বহু নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে প্রতি রাতে। আপনি দয়া করে তাকে ধ্বংস করুন। তার বিনাশ করার জন্য আমি আপনাকে এখানে জাগিয়ে তুলেছি। আমার এ কথা শুনে সেই শুভ শক্তি এবার ঊর্ধ্বশ্বাসে দৌড়ে গেল বাইরের দিকে। প্রকৃতি এতক্ষণ যাবৎ পুরোপুরি থমথমে থাকলেও সহসা এক ঘূর্ণিঝড়ের সৃষ্টি হল। সনসনের শব্দে তীব্র বেগে বাতাস বইতে আরম্ভ করলো। তখনই আমি এবং কমলাকান্ত বাবু সেই শুভ শক্তির গতিবিধি লক্ষ্য করে ঊর্ধ্বশ্বাসে ছুটে চললাম তার পেছন পেছন। কৃষ্ণপুর গ্রামের একটি বিশাল বড় ফাঁকা মাঠের মধ্যে এসে থমকে দাঁড়ালাম। এরপর যে দৃশ্য আমাদের দৃষ্টিগোচর হলো তাতে পুরোপুরি হতবাক হয়ে গেলাম আমরা দুজনে। বহুক্ষণ চুপ থাকার পর কিশোরী এবার প্রশ্ন করল, কেন ঠাকুরমশাই, সেই ফাঁকা মাঠের সম্মুখে গিয়ে আপনারা কি এমন দৃশ্য প্রত্যক্ষ করলেন যার কারণে আপনাদের ওই রকম অবস্থা হলো? বলুন না। বলছি সে ফাঁকা মাঠের সম্মুখে গিয়ে আমি এবং কমলাকান্ত মশাই দেখলাম আমার জাগরিত সেই শুভ শক্তি প্রবল আক্রোশের সাথে বীর দর্পে ঝাঁপিয়ে পড়েছে ওই গ্রামের বুকে নেমে আসা অশুভ শক্তির উপরে। এই প্রথমবার কৃষ্ণপুরের অপশক্তির রূপ সরাসরি প্রত্যক্ষ করলাম আমি। সচক্ষে যেটুকু যা দেখলাম তাতে কমলাকান্ত মশাই যে বর্ণনা দিয়েছিলেন হুবহু সেই রকমই এক ভয়ানক অতি ভয়ঙ্কর কালো বিকট দর্শন ছায়া মূর্তিকে আমি দেখলাম। আকাশের বুকে কোথা থেকে রাশি রাশি মেঘ এসে জমাট বাঁধতে আরম্ভ করল। মেঘের পরতে পরতে মাঝে মধ্যে খেলে গেল লকলকে বিদ্যুতের শানিত তরবারি। গুরু গুরু শব্দে মাঝে মধ্যে গর্জে উঠল মেঘ। সমগ্র ধরিত্রী যেন পাতালের অতল অন্ধকারে ডুবে গিয়েছে, একেবারে এই বীভৎস অন্ধকারে যেন কোনো শেষ নেই। ক্ষণে ক্ষণে বিদ্যুতের ছটায় আমাদের দৃষ্টিগোচর হলো এক বিশাল আকারের সাদা ছায়া মূর্তি এবং অপরদিকে একটি কালো ছায়া মূর্তির মধ্যে সংঘর্ষ আরম্ভ হয়েছে। আমি এবং কমলাকান্ত বাবু অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম সেই দিকে। আমাদের মনে হলো আমরা যেন কোনো এক রণক্ষেত্রে এসে উপস্থিত হয়েছি। ঝোড়ো হাওয়ার দাপটে চারপাশের উঁচু উঁচু তাল, নারকেল আর সুপারি গাছের মাথাগুলো উন্মাদ পাগলের ন্যায় মাথা নাড়াতে আরম্ভ করেছে। ক্রমে এই দিক থেকে ওই দিকে, আবার ওই দিক থেকে এই দিকে যেন
এক্ষুনি ওগুলো সব একসাথে মট মট শব্দে ভেঙে পড়বে নিচে। এইভাবে সেই রাতে যে কতক্ষণ যুদ্ধ চলল তার হিসাব নেই। তবে শেষমেশ কিন্তু জয়ী হলো আমার জাগিয়ে তোলা শুভ শক্তি। শুভ শক্তির কাছে চিরতরের জন্য ধ্বংস হলো কৃষ্ণপুরের অপশক্তি। ওই কালো অপশক্তির বিনাশ করে শুভ শক্তি দৌড়ে গেল গ্রামের শেষ সীমান্তে থাকা ছোট্ট জঙ্গলটার মধ্যে। আস্তে আস্তে বাতাসের গতিবেগ কমে এল। আমি কমলাকান্ত বাবুকে উদ্দেশ্য করে বললাম, চলুন কমলাকান্ত বাবু, আর চিন্তার কোনো কারণ নেই। আপনাদের গ্রামের বুকে যে ভয়ানক অপশক্তির জাগরণ ঘটেছিল তা ইতিমধ্যে ধ্বংস হয়ে গিয়েছে চিরতরের জন্য। আমার জাগিয়ে তোলা শুভ শক্তি এবার শেষ করে দিতে চলেছে অশুভ শক্তির উপাসককে, অর্থাৎ আপনাদের গ্রামের ক্ষতি চেয়ে যে ওই অশুভ শক্তিকে জাগ্রত করেছিল তার বিনাশ ঘটবে এবার। আর এটাই হবে যথাযথ শাস্তি। তার কারণ হলো পাপ নিজের বাপকেও ছাড়ে না। পাপ করলে তার শাস্তি যে পেতেই হয়। খুব সম্ভবত আপনাদের গ্রামের শত্রু ভগৎ লাল আপনাদের গ্রামের বাইরে যে ছোট্ট বন রয়েছে সেইখানে গা ঢাকা দিয়ে আছে। কাল সকাল হলে আপনারা সেই জঙ্গলের মধ্যে প্রবেশ করবেন। আশা করছি সেখানে পাওয়া যাবে তার অন্তিম পরিণতি। ঠাকুরমশাই এবার চুপ হলেন। কিশোরী বলল, এরপর কি হলো ঠাকুরমশাই? এরপর আর কি, সে রাতে আমি এবং কমলাকান্ত মশাই ফিরে এলাম। তবে পরের দিন ভোরের আলো ফোটা মাত্রই আমরা এবং কৃষ্ণপুর গ্রামের বেশ কিছু মানুষ সেই জঙ্গলের মধ্যে গিয়ে দেখলাম ভগৎ লালের ছিন্ন ভিন্ন মরদেহ পড়ে আছে, বুঝলে, গাছপালার ঝোপঝাড়ে। সেই শুভ শক্তি পাপিষ্ঠকে তার উচিত শাস্তি দিয়ে বিলীন হয়েছে। আমি মধুসুন্দরী দেবী এবং কাল ভৈরবকে প্রণাম জানালাম। আসলে সবটাই হলো কর্মফল। ভগবান তার কর্মের উচিত শাস্তি দিয়েছিলেন। কথায় বলে, যার শেষ ভালো তার সব ভালো। কৃষ্ণপুর গ্রামে বেশ কিছুদিন কাটিয়ে তারপর আমি ফিরে এসেছিলাম আমার নিজের বসত বাড়িতে। আর এভাবেই সেবার ওই গ্রামের মানুষেরা রক্ষা পেয়েছিল এক ভয়ানক অপশক্তির আক্রমণ থেকে। আচ্ছা ঠাকুরমশাই, তাহলে আজকের মতন গল্প তাহলে এখানেই সমাপ্ত হলো নাকি? হ্যাঁ, আজকের মতন গল্প এ পর্যন্ত। তা বলো হে কিশোরী, কেমন লাগলো তোমাদের আজকের এই কাহিনী? এ আর নতুন কি কথা ঠাকুরমশাই, আপনার বলা প্রত্যেকটা কাহিনী আমাদের বরাবরই মন ছুঁয়ে যায়, ভীষণ ভালো লাগে। আজকের এই ঘটনাও তার ব্যতিক্রম কিছু নয় ঠাকুরমশাই। অবশেষে কৃষ্ণপুর গ্রামের মানুষদের প্রাণ রক্ষা পেয়েছিল, এ কথা ভেবেই বড় খুশি হলাম আমরা। কি হে ভায়া কিশোরী, চলো এবার তাহলে বেরিয়ে পড়ি। এই সময় বৃষ্টি একটু কমে এসেছে, দুগ্গা দুগ্গা বলে এখন বেরিয়ে পড়ায় মঙ্গলজনক হবে। চলো, ওঠো ওঠো তাহলে, চলো। ঠাকুরমশাই, আজকের মতন তাহলে এলাম, আবার অন্য কোনো একদিন আসবো না হয়। আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে, এসো এসো, সাবধানে যেও কিন্তু। ঠাকুরমশাইয়ের কাছ থেকে বিদায় চেয়ে নিয়ে আমি আর কিশোরী বেরিয়ে এলাম মঠ লেনের রাস্তায় জমাট জলের বুকে ছপ ছপ শব্দ তুলে আমরা হাঁটতে আরম্ভ করলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে।